মতিশিলের বাগানবাড়িটি এখনো রয়েছে অক্ষুণ্ণ মনোরম। পথে পড়ল সর্বমঙ্গলার মন্দির। শ্রীরামকৃষ্ণ অন্যদের ডেকে বললেন, ওরে ওই সর্বমঙ্গলা বড় জাগ্রত, প্রণাম কর প্রণাম কর। মতিশিলের বাগানবাড়ির সামনে দিয়ে একটা ঝিল চলে গেছে বলে ওই অঞ্চলটাকে বলা হতো মতিঝিল। এই মতিঝিলের উত্তরে বরানগর যাবার রাস্তায় মোড়ের বাড়িটি এদের উদ্দিষ্ট। লোহার ফটক পেরিয়ে গাড়ি দুটি ঢুকে এলো ভেতরে। এককালে খুবই সমৃদ্ধ বাগান ছিল, এখন অযত্নের ছাপে স্পষ্ট। তবু গাড়ি থেকে নেমে শ্রীরামকৃষ্ণ চারিদিকে তাকিয়ে বাহ বাহ বলতে লাগলেন। শহরের ঘিঞ্জি এলাকায় ছোট বাড়ির তুলনায় এখানে কতখানি উন্মুক্ত স্থান, কত গাছপালা। শ্রীরামকৃষ্ণ টলটলে পায়ে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। লাটু রয়ে গেল পাশে পাশে, একটু হোঁচট খেলেই ওকে ধরে ফেলবে। নরেন বাড়ি আগে দেখেনি, সে বাগান পরিদর্শনে না গিয়ে সোজা ঢুকে গেল বাড়ির মধ্যে। জিনিসপত্র কোথায় রাখা হবে, কে কোন ঘরে থাকবে, এইসব বিধি ব্যবস্থায় লেগে গেল। তাকে কেউ নেতৃত্বের ভার দেয়নি, তবু সে যেন সহজাতভাবে নেতা। কারা কারা দিনের বেলায় পুরুষ সেবায় নিযুক্ত থাকবে, কে রাত্রি জাগবে, ওষুধ ও ডাক্তারের ভার থাকবে কার উপর, কে বাজার করবে প্রতিদিন, এই সব কিছুই সে আগেই ঠিক করে ফেলেছে। সুরেন মিত্র, রাম দত্ত, মহেন্দ্র মাস্টারের মতন বয়স্ক ও দায়িত্বপূর্ণ ব্যক্তিরা থাকতেও নরেন্দ্রের ব্যবস্থাপনা সবাই মেনে নেয়। একতলার চারখানি ঘর, উপরতলার দুটি, দোতলার একটি বড় ঘর অতি চমৎকার, উত্তর পশ্চিম আর দক্ষিণ দিক খোলা। পশ্চিমের দেওয়ালটি আবার অর্ধগোলাকার। বাড়ির মালিক নিশ্চয়ই এই ঘরে এসে থাকতেন। এই ঘরখানে শ্রীরামকৃষ্ণের জন্য নির্দিষ্ট হলো। পাশের ছোট্ট ঘরটিতে থাকবে লাটু ও রাতের সেবকরা। নিচের বড় হলঘরটি সকলে বসার জায়গা, তার পাশে একটি ঘরে অন্য ভক্তরা শোবে। উত্তর দিকে কোণের ঘরটিতে থাকবেন সারদামণি, তার পাশের ঘরটিতে দোতলায় যাওয়ার জন্য আছে আর একটি কাঠের সিঁড়ি। বাড়ির পিছন দিকে ঠাকুর, চাকর, দারোয়ানদের জন্য রয়েছে অনেকগুলি ঘর। শ্রীরামকৃষ্ণ ওপরে এসে তার ঘর সংলগ্ন ছাদে দাঁড়ালেন। দেখে মনে হয় তার শরীরে যেন কোনো ব্যাধির জ্বালা নেই। 2-1 বছর আগেকার সেই চঞ্চল স্নিগ্ধ রসে বসে থাকা মানুষটি হয়ে গেছেন। নরেন্দ্র